বুধবার 25শে সেপ্টেম্বর 2024 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় দক্ষিণের উদ্যোগে কবি নজরুল সরকারি কলেজে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও মাদক বিরোধী আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল 10টায় বৃষ্টিভেজা কলেজ মাঠেই শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ। অংশগ্রহণ করেন কলেজ অনার্স টিম বনাম উচ্চ মাধ্যমিক টিম। প্রাণবন্ত শ্বাসরুদ্ধকর খেলায় কলেজ অনার্স টিম 1-0 গোলে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ম্যাচ হন মোহাম্মদ সাব্বির হোসেন, মাস্টার্স ইংরেজি।
cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what happens. Pass me the mic and I'll show you with action. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. So fight and die for the things you know you love. Do what you think is right and see life do what you want. So fight and die for the things you know you love. Do what you think is right and see life do what you want. So give me all the scars, I'm a human being. Cover them with tattoos so you can't see. Knew it from the start, you had problems with me and the things I could be, I just wish I had seen. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. So fight and die for the things you know you love. Do what you think is right and see life do what you want. So fight and die for the things you know you love. Do what you think
গ্রহণ করেন মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, অধ্যক্ষ কবি নজরুল সরকারি কলেজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক AKM শওকত ইসলাম, অধ্যাপক সালেহ আহমদ, অধ্যাপক মিল্কি আমাতুল মুগনি, অধ্যাপক মোহাম্মদ হাফিজউদ্দিন ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিচালক মোহাম্মদ মামুন সহ প্রমুখ। উপস্থিত বক্তারা বলেন, আপনি যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন তাইলে কিন্তু মাদক আপনার জীবনে আসবে না। অর্থাৎ আপনি যদি সুস্থ বিনোদন খুঁজে নিতে পারেন জীবনের ক্ষেত্রে, এবং আপনি যদি সুস্থভাবে চিন্তা করতে পারেন, আপনি সুস্থভাবে সময় কাটাতে পারেন, তাইলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাদক আপনার জীবনে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে আমরা আসলে ফুটবল খেলাটা একটা হচ্ছে সুস্থ বিনোদনের একটা উপায়। এই খেলা বা খেলাধুলার ভিতরে যদি আপনি সবসময় থাকেন, খেলাধুলার ভিতরে যদি আপনার আগ্রহ থাকে, খেলাধুলা দেখতে যদি আপনার ভালো লাগে, খেলাধুলা খেলতে যদি আপনার পছন্দ হয়, তাইলে কিন্তু আপনার মাদক কিন্তু আপনাকে স্পর্শ করার সম্ভাবনাটা অনেক ক্ষীণ। তো আমি বলবো এই জন্য আসলে এখন সব জায়গায় আমরা চাচ্ছি যে খেলাধুলা, যেমন আপনার এখানে 22 জন আপনারা খেলাধুলা করতেছেন, এছাড়া অনেক মানুষ কিন্তু খেলাধুলা দেখছে। তারা প্রত্যেকের ভিতরে এক ধরনের আগ্রহ সৃষ্টি হচ্ছে, এক ধরনের কি মানে এক ধরনের ইয়াদ তৈরি হচ্ছে যে কোন দল জিতে, কোন দল একে যারা খেলছে তারা তো খেলছেই, যারা খেলা দেখছেন তারাও কিন্তু এই খেলাটা উপভোগ করছেন, তাদের ভিতরে কিন্তু এক ধরনের আনন্দের সৃষ্টি হচ্ছে। আমরা চাচ্ছি যে মানুষের ভিতরে, আমাদের ছাত্রদের ভিতরে যে সুস্থ বিনোদনের একটা মানসিকতা গড়ে তুলুক। মোবাইল বা ডিজিটাল যে জগৎ আছে সেই জগতের পড়ে না থেকে আমরা যেন নিজেদের শারীরিক কসরতের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে আমরা যেন আমাদেরকে নিজেদেরকে জাগ্রত করতে পারি। তো এখন আমি যেটা বলবো, যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা দু একটা কথা মাদক সম্বন্ধে বলবোই, যে মাদকটা হচ্ছে কি, যে দ্রব্য নেশা সৃষ্টি করে, অথবা আমরা যেটা বলতে পারি যে দ্রব্য মস্তিষ্কে বিকৃতি ঘটায় এবং আপনার স্মৃতিশক্তি জ্ঞান কী করে লোপ করে, সেই হচ্ছে মাদক। আরেকটাভাবে আমরা বলতে পারি এরকম, যে দ্রব্য গ্রহণ করলে আপনার অভ্যস্ত হওয়ার পর আপনি সচেতনভাবে যে সর্বোচ্চ চেষ্টা করছেন যে এটা পরিত্যাগ করার জন্য, আপনি এডিক্ট হওয়ার পর সচেতনভাবে সর্বোচ্চ চেষ্টা করতেছেন এটা পরিত্যাগ করার জন্য, কিন্তু আপনার পক্ষে সেটা পরিত্যাগ করা সম্ভব হচ্ছে না। আপনি জানেন যে আর্থিক, মানসিক এবং মানে শারীরিকভাবে আপনি এত ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে আপনি জানেন আপনার জীবন বিপন্ন হবে। সেক্ষেত্রে আপনি জীবন বাঁচানোর জন্য আপনি চাচ্ছেন যে এই বস্তুটা পরিত্যাগ করবেন আপনার জীবন থেকে, কিন্তু সেই জিনিসটা আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। এই ধরনের জিনিস কিন্তু পৃথিবীতে একটাই আছে, মাদক। অর্থাৎ আপনি স্ব-ইচ্ছায় যদি এখন পরিত্যাগ করার চেষ্টা করেন সেটাও পারবেন না। তো এই জন্য আমরা বলে থাকি মাদকের ক্ষেত্রে সবচেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা ভালো কেন, কারণ এটা হচ্ছে যে আপনার যেমন ডায়াবেটিস হলে আমরা যেরকম এটা প্রতিরোধ করতে পারি না, আর মানে এটাকে আমার জীবনের সঙ্গী হিসেবে নিতে হয়, সবসময় একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হয়। ঠিক মাদক আপনি যদি একবার গ্রহণ করেন, সে কিন্তু সারা জীবনের জন্যই আপনি কি মাদকাসক্ত হয়ে গেলেন। এখন হচ্ছে যে আমার ভিতরে যদি ডিমান্ড থাকে, দেশের ভিতরে ডিমান্ড থাকলে আপনি কিন্তু এই মাদক রোধ করাটা কঠিন হবে। হ্যাঁ, আমরা কাজ করব, কিন্তু সেই কাজেরও একটা সর্বোচ্চ পর্যন্ত আমরা যেতে পারবো, তার বেশি যেতে পারবো না। এই জন্য বলা হয় যে আপনি যদি না কেনেন, ক্রেতা না হন, তাহলে এই মাদকটা বিক্রি করবে কার কাছে? অটোমেটিক মাদক ব্যবসায়ীরা কী হয়ে যাবে? আপনার বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করছি যারা ক্রেতা, যেমন আমি হয়তো ভাবছি যে আমি তো মাদকাসক্ত না, বা আমি মাদকাসক্ত, আমার ফ্যামিলি ওরকম না, আমাদের ভিতরে ওই ধরনের হওয়ার টেন্ডেন্সির কোনো সুযোগ নেই। কিন্তু আপনার জীবনটা যখন অনেক বড়, কিন্তু এটা আপনি আস্তে আস্তে এখান থেকে স্কুল থেকে কলেজ থেকে আপনি ইউনিভার্সিটিতে যাবেন, সব জায়গায় কিন্তু কম বেশি এটা আপনাকে টোকা দিবে, আপনাকে ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। আলোচনা কেন? আমরা আলোচনা এই জন্যই করছি যে আপনি যে ভুলটা করতে যাচ্ছেন, হয়তো বা ভাবতেছেন যে আমি একদিন আমার বন্ধু, খুব কাছের বন্ধু, প্রস্তাবটা কিন্তু আপনার বন্ধু দিবে, আপনি কিন্তু কোনো জায়গায় যে কি মাদকাসক্ত কিনতে যাবেন না, আপনার বন্ধু আপনাকে কি বিনা পয়সায় প্রস্তাব দিবে। আপনি ওই খুব কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু যদি একটা প্রস্তাব দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। একবার যদি আপনি মাদকাসক্ত হন, তারপর দেখবেন যে আপনি নিজে থেকেই ওই মাদক কেনার জন্য আপনি বস্তিতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়, খারাপ জায়গায় যাচ্ছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটতেছে। এবং আমাদের দেশে প্রায় আমরা বলে থাকি প্রায় 75 থেকে 80 লক্ষ মাদকাসক্ত রয়েছে। তো সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সে দেখেন, আমাদের যদি এখানে 150-200 জন থাকে, আমাদের এখানে কমপক্ষে 8-10 জন আমরা মাদকাসক্ত থাকতে পারি, স্ট্যাটিস্টিক্স কিন্তু তাই বলে। তো সেক্ষেত্রে এটা আসলে মানে আমরা কেমন
কান্ট্রি, আমাদের থেকেও কিন্তু মাদকাসক্ত দেশ বেশি রয়েছে, ইউএসএতে আরও বেশি, আপনার আফগানিস্তান, ইরানে দেখেন একজন মাদকাসক্ত যদি হয় সরকারিভাবে তাকে 2 বছরের ট্রিটমেন্ট দেওয়া হয়, 2 বছরে সে পুনর্বাসিত হয়, কিন্তু সে দেশে কিন্তু মাদকাসক্ত সংখ্যা কিন্তু বেশি। তো এটা যে আপনি আইন প্রয়োগ করে এটাকে আপনি শুধু কন্ট্রোল করে ফেলতে পারবেন এমন না পুরোপুরি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই ভুলটা করার আগে আপনার স্টুডেন্ট মানুষ, আমরা সবাই ভাবছি যে আমরা আসলে ওই ধরনের জায়গায় যাব না, আমরাও ভাবি, সবাই ভাবে। আপনারা সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমি মাদক গ্রহণ করব না, এটার পাশাপাশি সুস্থ বিনোদনটা আপনারা রাখবেন। তারুণ্য রূপে মাদক, অক্ষুণ্ণ রাখবে স্বাধীনতা, অক্ষুণ্ণ রাখবে সুস্বাস্থ্য। এ পর্যায়ে আমাদের শিক্ষক মণ্ডলীর মধ্য থেকে আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি অধ্যাপক মিল্কি আমাদুল মুগনি স্যারকে, ইংরেজি বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ। মাদকের নেশা মানুষকে মানুষ থেকে বিবেকহীন পশুতে পরিণত করে। একজন মাদক সেবী তার পরিবারের জন্য সে একটা বোঝা, উপদ্রবী বলবো, একটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর অস্তিত্ব, এবং একটা দেশের জন্য সে হচ্ছে একটা বোঝা স্বরূপ। আমরা চাইব আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে, যাতে তারা এই মাদকের হাতছানি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। মাদকের হাতছানি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অভিভাবক যারা আছি, আমাদের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা আমাদের ছেলেমেয়েদের জন্য, যেখানে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা ওরা হতাশায় নিমজ্জিত হবে না, একাকিত্ব বোধ করবে না। তো সেই জন্য আমাদের এই অনুষ্ঠান মানে এই শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তাদের উপস্থিতিগুলো আনন্দদায়ক করে তুলতে হবে। বিভিন্ন রকমের সুস্থ বিনোদন, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মাঝে মাঝে হয়তো হতে পারে এই ধরনের কোনো সিম্পোজিয়াম, সেমিনার, যাতে করে আমাদের ছেলেমেয়েরা সচেতন হতে পারে এবং তারা নিজেদেরকে, তাদের বন্ধু বান্ধবদেরকে এই মাদকের ভয়াল থাবা থেকে বিরত রাখতে পারে। মাদকের ভয়াবহতা সম্পর্কে অনেকগুলো লিফলেট দেওয়া হয়েছে এবং আমাদেরকে আরও নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করা হবে যে বিভিন্ন ধরনের মাদকের কী ধরনের প্রতিক্রিয়া রয়েছে। আশা করি আমাদের ছেলেমেয়েরা এটা জানবে এবং তারা এই ব্যাপারে সচেতন থাকবে, যাতে করে আমরা একটা সুন্দর মানব সম্পদে ভরপুর প্রাণবন্ত একটি সমাজ আমরা গড়ে তুলতে পারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর গত 2023 বছরে সারা দেশে 5,500 শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের মাদক বিরোধী আয়োজন করে এসেছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদক বিরোধী লিফলেট, স্টিকার, জ্যামিতি বক্স, স্কেল সহ নানা ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করছে, যাতে করে আমাদের এই শিক্ষার্থীবৃন্দ মাদকের বিরুদ্ধে সচেতন হয় এবং মাদক থেকে দূরে থাকে। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুদ্দিন ভূঁইয়া স্যারকে, বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ। মাদক বিশ্বের অনেক দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সরকার পরিবর্তন করে। বিশ্বের অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, তারা মাদকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মাদক ব্যবসার সাথে জড়িত হয়। বিশ্বের আমার কাছে মনে হলো যে আমরা বিশ্ব রাজনীতি বলতে যেটা বুঝি তার অনেকাংশেই মাদক কন্ট্রোল করে। খুব অবাক লাগলো বিষয়গুলো, এইভাবে আসলে দেখিও নাই, দেখার চেষ্টাও করি নাই। আর আমাদের দেশের কথা যদি বলি, ব্রিটিশ সরকার রীতিমতো মাদকের ব্যবসা করত। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ওরা আফিম চাষ করত। সেই আফিম চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করত। তার মানে ঐতিহ্যগতভাবে আমরা একসময় মাদক উৎপাদন এবং তার বিজনেসের সাথে জড়িত ছিলাম। সরকারিভাবে এ ধরনের পৃষ্ঠপোষকতা আমি খুবই অবাক হলাম। বিষয়টা হচ্ছে যে আমরা একদিকে মাদক নিয়ন্ত্রণের কথা বলি, আর অন্যদিকে বিশ্বের অনেক রাষ্ট্র, অনেক সরকার সেটাকে উৎসাহিত করে। একেবারে বিপরীতমুখী একটা অবস্থা আমি লক্ষ্য করলাম।
আমি মনে করি আমার মূল অডিয়েন্স হচ্ছে আমার শিক্ষার্থীরা। খুব গভীর জায়গায় আমি নিতে চাচ্ছি না, খুব বড় জায়গায় নিতে চাচ্ছি না, খুব অল্প কথায় আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আমরা জানি যে আমাদের পবিত্র ইসলাম ধর্মে মাদককে নিষিদ্ধ করা হয়েছে। তো আমি এটাও বলতে চাই যে এর উপর একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আসলে কেন নিষিদ্ধ হলো। মাদকে যিনি যাবেন, মাদকের সাথে যিনি উঠা বসা করার চেষ্টা করবেন, উনি কোনোভাবেই একজন স্বাভাবিক মানুষ থাকবেন। যেহেতু এর মধ্যে গেলে একজন মানুষ স্বাভাবিক মানুষ থাকবেন না, তার জন্য কোনো ধর্মও থাকতে পারে না, স্বাভাবিক আচরণ থাকতে পারে না, স্বাভাবিক জীবন থাকতে পারে না। কাজেই শুধু ইসলাম ধর্ম নয়, আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মই এটাকে অনুমোদন করেনি। এখন আমি আসছি একেবারেই কথাগুলো আমাদের ছোট ছোট শিক্ষার্থীদের জন্য, যে আসলে মাদক জিনিসটা কি। মাদক হলো তোমার চিন্তা, আচার, ব্যবহার, মস্তিষ্ক তোমাকে অস্বাভাবিক করে দেবে। তুমি একজন শিক্ষার্থী, তুমি কি করতে আসো কলেজে, পড়াশোনা করতে আসো, সেটা তোমাকে নষ্ট করে দেবে। তোমার বাবা কি চায়, তুমি একজন ভালো মানুষ হও, তার জন্য ভবিষ্যতের সহযোগী হও, তোমার কাছ থেকে সেটা প্রত্যাশা করা যাবে না। এটাই হচ্ছে মাদক। যদি তুমি মাদকে যাও, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি মাদক তোমাকে কি করবে। শারীরিকভাবে তোমাকে অক্ষম করে তুলবে, মানসিকভাবে অক্ষম করে তুলবে, এবং এর একটা আর্থিক দিক রয়েছে। যে মাদকে আসক্ত হবে তাকে টাকা জোগাড় করতে হবে। তখন তুমি কি করবা? চাঁদাবাজি করবা, হাইজ্যাক করবা, চুরি করবা। মাদকে প্রবেশ মানে এটাকে ঢোকা যায়, বের হওয়া যায় না। কোনো কৌতূহল নয়, কোনো আগ্রহ নয়, শুধু একদিন। এটা মাদকের ক্ষেত্রে চলবে না। মাদককে না বলতে হবে, একে হ্যাঁ বলার কোনো সুযোগ নেই। বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক সালেহ আহমেদ ফকির স্যার, উপাধ্যক্ষ কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। কোথায় কোথায় মাদক দ্রব্য নেশা করে মানুষজন? গাছের অন্ধকারে, যেখানে লোকজন যায় না, বাস স্টেশন, যেখানে লোকজন পুরো ঘুমটি দোকান, এই সমস্ত জায়গাগুলিতে গিয়ে স্পট অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে, তৎক্ষণাৎ আয়োজন করতে হবে। অন্ধকার পরিবেশে রাতের 12টায়, 1টায়, 11টায় তৎক্ষণাৎ আয়োজন করি মাদকের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। আমার বন্ধুদের গলার হার নিয়ে টান দিচ্ছে, দেখা গেল যে তারা নেশাগ্রস্ত। আমি গাড়ি করে যাচ্ছি, গত পরশু আমার সামনে ফার্ম গেট এলাকায় একজনের মোবাইল ধরে টান দিচ্ছে। আমার ড্রাইভার বলে সে মাদকের সমাধান। এই যে অবস্থানগুলি, বিশেষ করে রাতের 10টা, 11টায় বিভিন্ন স্পটে এই ধরনের পরিবেশ আমরা দেখতে পারি। মাদকদ্রব্য অধিদপ্তর এই জাতীয় এখানে কি করা যায়, ওই তৎক্ষণাৎ কাজ করতে হবে, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি, তাহলে আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সকল মাদক মামলায় প্রায় 5 কোটি ইয়াবা, 1.5 লক্ষ কেজি গাঁজা, 5 লক্ষ বোতল ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছি আমরা এই পর্যায়ে। তাই আমরা চাই সবাইয়ের মধ্যে গড়ে উঠুক মাদক বিরোধী সচেতনতা। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ ভাকার সুযোগ্য অতিরিক্ত পরিচালক জনাব এ.কে.এম. শওকত ইসলাম স্যারকে। আপনারা জানেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারের মাদক নিয়ন্ত্রণের নোডাল এজেন্সি হিসাবে কাজ করে। অনেকে বলে থাকেন যে পুলিশ, বিজিবি বা র্যাব, কোস্টগার্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, কিন্তু নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে থাকে। আমি বক্তৃতার আগে আমার সম্মানিত আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে মাদকের বিরুদ্ধে যে বিভিন্ন স্পটগুলা লোকেট করে অভিযান করার কথা বলেছেন। আসলে আমি উপাধ্যক্ষ মহোদয় বলে আমরা আসলে এসবগুলো করি, অনেক সময় আমাদের প্রচারণা হয় না। এইসব আমরা স্পটগুলো, আমাদের স্পট তালিকা আছে, মাদক যারা এই ধরনের মাদক ব্যবসা করে তাদের তালিকা আছে, গডফাদারের তালিকা আছে।
আমরা সেসব চিহ্নিত করে আমরা প্রতিনিয়ত আমাদের অভিযান চলে। হয়তো আমাদের প্রচারণা বা ইয়েতে আসে না, কিন্তু আমাদের অভিযান চলে, অ্যাওয়ারনেস চলে। আরেকটা কথা হলো, বাংলাদেশ কিন্তু আপনারা অনেকেই জানেন না, বাংলাদেশে কিন্তু কোনো মাদকদ্রব্য তৈরি হয় না, বাংলাদেশ কোনো মাদকদ্রব্য প্রোডাক্ট করে না। এই যে গাঁজা বলি, ফেন্সিডিল বলি, ইয়াবা বলি বা অন্যান্য যে মাদকদ্রব্য, এই যে এখন আইস আসতেছে, ক্রিস্টাল, মেথামফেটামিন, কোকেন আসতেছে, আপনারা শুনে থাকবেন, এসব কিন্তু কোনোটাই কিন্তু বাংলাদেশে হয় না, সবগুলো আসে বাইরে থেকে। যেমন আমাদের প্রতিবেশী দেশ, যে আমাদের একজন স্টুডেন্ট বলে গেছে যে আমাদের 3টা ট্রায়াঙ্গেল আছে, 3টা মাদক প্রবণ জোন আছে, ওই জোনের মাঝখানে আমাদের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশন, ভৌগোলিক যে অবস্থান, সেটাও মাদকের পাচারের রুট হিসাবে বা মাদকের একটা মানে কনজিউমের জন্য একটা ভৌগোলিক অবস্থানটা একটা মানে একটা পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের পাশে দেখেন মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, গোল্ডেন ট্রায়াঙ্গেল, একসময় সেখানে প্রচুর পরিমাণ আফিম উৎপাদন হতো, যে আফিম থেকে ওপিয়াম চাষ হতো, সেখান থেকে এই আফিম, তারপরে সেই আফিমকে আমরা রিফাইন করে বা বিভিন্ন ধরনের যে আমরা প্রিকারসার কেমিক্যাল আছে সেগুলো রিফাইন করে এই হিরোইন বা অন্যান্য জিনিস তৈরি করা হয়। তো বাংলাদেশে এখন যে মূল সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো ইয়াবা। ইয়াবার মূল উৎস আপনারা জানেন মিয়ানমার কিন্তু কোনো ইয়াবা ইউজ করে না, ওরা কিন্তু অ্যালকোহলিক। মিয়ানমার ইয়াবা প্রডিউস করে বাংলাদেশের নাপ নদী দিয়া, যে মংডু যে এলাকাটা আছে বা এই যে নাপ নদী বা আমাদের যে বঙ্গোপসাগরের কিছু এলাকা আছে, কোটি কোটি পিস ইয়াবা তারা ওখানে তৈরি করে, আর এটা ডেস্টিনেশন থাকে বাংলাদেশে। যেহেতু এখানে একটা চাহিদার সৃষ্টি হয়েছে আমাদের যুব সমাজের মধ্যে, বিশেষ করে যুব সমাজের মধ্যে, অ্যাডোলেসেন্ট যারা আছে 15 থেকে আমরা বলি 39 বছর বয়সের মধ্যে মাদক গ্রহণ করে, এই শ্রেণীর মধ্যে এই ধরনের এই মাদকের এই ইয়াবার চাহিদার সৃষ্টি হয়েছে। ইয়াবা আর কিছুই না, এটার মূল উপাদান হলো মিথাইল অ্যামফেটামিন, যেটা খেলে আপনার 38 ঘন্টা 48 ঘন্টা খুবই উদ্যম শারীরিক একটা থাকবে, শারীরিক স্ট্রেংথ থাকবে, আপনার ঘুম আসবে না, ক্লান্তি থাকবে না, মানে করা। কিন্তু আফটার 36 or 48 আওয়ার আপনার আবার যে শরীরে এমনভাবে দেখা যায় আপনি 2 দিন ধরে ঘুমাচ্ছেন, কোনো শরীরের কোনো থাকে না। যার ফলে এই ইয়াবা এডিকশানের অন্যতম কারণ হলো এই যুব সমাজের মধ্যে একটা মিথ আছে যে আমরা সব কিছু করতে পারবো, এই 38 ঘন্টা 24 ঘন্টা 36 ঘন্টা আমাদের কোনো শারীরিক প্রবলেম হবে না। ইয়ার মধ্যে এই একজন থেকে একজন এটা প্রচারণার কারণে এই ড্রাগটার প্রতি আমাদের দেশে বর্তমান আকর্ষণ সৃষ্টি হয়েছে এবং অন্যতম কনজিউমারের ক্ষেত্র সৃষ্টি হয়েছে। একসময় আমাদের দেশে আপনারা জানেন যে ফেন্সিডিলের একটা বিশাল বাজার ছিল, কিন্তু এখন আমরা ফেন্সিডিল পাই না। আমাদের যে সিদার লিস্ট দেখি সেখানে কোনো ফেন্সিডিল খুব কম। একসময় হিরোইনের ছিল, কিন্তু সেটা এই ট্রেন্ড করে সেটা সুইচ করেছে এই ইয়াবার মধ্যে। তো এই জন্য মূল কথা হলো আমাদেরকে সচেতন থাকতে হবে। আমার যদি ডিমান্ড না থাকে তাহলে আমার সাপ্লাই হবে না, কিন্তু ডিমান্ড যদি থাকে আমাদের সাপ্লাই এনিহাও হবে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসলে সারা দেশেই কিন্তু আমাদের জেলা কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আমাদের সেন্ট্রাল থেকে এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। আজকের এই যে প্রোগ্রামটা আমরা ছাত্রছাত্রীদের কাছে এসেছি বা অভিভাবক যারা আছেন তাদের কাছে এসেছি একটাই, যাতে আমাদের ডিমান্ডটা, এটা একটা ডিমান্ড রিডাকশানেরই একটা অনুষ্ঠানের অংশ, যাতে আমাদের মধ্যে এই ডিমান্ডটা সৃষ্টি না হয়। ডিমান্ড সৃষ্টি না হওয়ার জন্য আমরা যেসব কাজকর্ম করে থাকি, যেমন ডিবেটিং করি, আমরা অ্যাওয়ারনেস করি, আমাদের মাদক বিরোধী লিফলেট আছে, আমাদের স্টিকার আছে। আজকে এখানে আমাদের পাওয়ার পয়েন্ট থাকলে আমরা যে আমাদের যে নাটিকা আছে, ছোটো ছোটো টিভিসি আছে, এগুলো আমরা প্রচার করি। আমরা টিভিতে টক শোতে যাই, আমাদের টিভির স্কলে আসে, বেশ কিছু টিভিতে আমাদের স্কল থাকে যে মাদককে না বলুন, মাদকের খারাপ দিকগুলো বর্ণনা করে আমরা করে থাকি। এভাবে আমরা ডিমান্ড ডিরেকশনের কাজ করে থাকি। এছাড়া আমরা পুলিশ বা অন্যান্য বাহিনী যেভাবে কাজ করে র্যাবের মতো আমরাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাপ্লাই ডিরেকশনে কাজ করি, যাতে আমাদের সাপ্লাই রুটটা আমরা কাটে। আমরা ইনফোর্স করে আমরা মাদকের ব্যবসায়ী, মাদকাসক্ত যারা হয়ে যায় বা মাদক পাচার করে তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আরেকটা কাজ করে হার্ম রিডাকশন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অলরেডি ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, আর তা ফেরার উপায় নাই, তখন আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আন্ডারে প্রায় সারা বাংলাদেশে 374টি মাদক নিরাময় কেন্দ্র আছে। আমাদের তেজগাঁয়ে 100 বেডের একটি সেন্ট্রাল ট্রিটমেন্ট সেন্টারও আছে। যারা অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে এদেরকে আমরা 40 দিন, 60 দিন বা 3 মাস মেয়াদে বেসরকারি সেন্টারগুলো আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, যাতে তারা পরবর্তীতে সুস্থ হয়ে স্বাভাবিক বেড স্টেমে দেশের জন্য কাজ করতে পারে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা আজকের আমাদের যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অনার্স কলেজ টিম ভার্সেস হায়ার সেকেন্ডারি টিম, যেখানে অনার্স কলেজ টিম 1-0 গোলে বিজয়ী হয়।
আমরা এই পুরস্কার বিতরণীতে চলে যাব। এই পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের মধ্যমণি আমাদের প্রধান অতিথি অর্থ অধিদপ্তরের সুযোগ্য অতিরিক্ত মহাপরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ স্যারকে বক্তব্য দেওয়ার জন্য। যিনি ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তাকে আমি বুঝে যেতে পারতেছি না। তবে আমি একটা জিনিস ইতিমধ্যে খবর পেয়ে গেছি যে আমরা যেটা পারি নাই, বিগত ৫৩ বছরে পারি নাই, এই জাগ্রত ছাত্র সমাজ সেটা পারছে, সেটা তারা করে দেখাইছে। এই যে ইতিমধ্যে আমরা সেটা দেখছি জুলাই অগস্টে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 1990 সালে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি। আমাদের সুব্রত সাহেব এতক্ষণ ওই যে বক্তব্যের মাঝখান দিয়ে বলে যে আমরা এই পর্যন্ত এত হাজার জন অ্যারেস্ট করছি, এতগুলো সিজ করছি, নানান ধরনের আমাদের প্রচারণা চলতেছে আর কি, যে আমরা খুব অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ হলাম কিভাবে? 90 সালে আমরা যদি পরিসংখ্যান দেখি, 90 সালে যখন আমরা যাত্রা শুরু করছি তখন 1 লাখের মতো ড্রাগ অ্যাডিকশন ছিল। এখন সেটা 34 বছর পরে এটা 35 লাখ, এটা 35 লাখ। সুতরাং আমরা দেখছি যে এটা গাণিতিক হারে, চক্রবৃদ্ধি হারে প্রতি বছর এটা বাড়তেছে। আমরা চরমভাবে ব্যর্থ, আমাদের যে চেষ্টা ছিল না সেটা না, কিন্তু আমরা কারণ খুঁজতে আসি। আমরা আজকে জাগ্রত ছাত্র সমাজকে আমরা তাদের দরবারে আসি, প্লিজ হেল্প আস। আমরা এই আপনাদের মাধ্যমে, আপনারা যেমন, আমরা বুঝতে পারছি যে তাদের মাধ্যমে একমাত্র সম্ভব এই দেশটাকে রক্ষা করা। স্বাধীনতাকে যেমন রক্ষা করা গেছে, এই দেশটাকেও মাদকের হাত থেকে একমাত্র আপনাদের মাধ্যমে রক্ষা করা সম্ভব। আমরা সেই বিষয়ে সাজেশন চাইতে আসছি এবং আর্জি নিয়ে আসছি যে এই মাদকের এগেইনস্টে, এই নেশার এগেইনস্টে আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই আপনাদের মাধ্যমে। আমি ড্রাগ এডিক্টেড স্পটে গিয়ে আন্দোলন করতে পারবো, আমি তাকে যতই বুঝাই যেটা খারাপ জিনিস সেটা বুঝবে না। সুতরাং আমাকে এটা নির্মূল করতে হলে আমাদের কি চমৎকার ভীষণ যে মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ব। আর আমার মনে হয় আরো 34 বছর যাওয়ার পরে আমরা মোটামুটি তখন পুরা মাদকাসক্তির মধ্যে ডুবে যাবে, এমন অবস্থা হয়ে গেছে। আমাদের কি হবে স্বাধীনতা দিয়ে? কি হবে যদি দেশটাই মানে দেশের যারা কাণ্ডারি, ভবিষ্যতের কাণ্ডারি, তারাই যদি ধ্বংস হয়ে যায়, কিভাবে হবে? আমরা আমাদের এই যে ক্যাম্পাসগুলো একেবারেই যে মাদক মুক্ত, এটা কিন্তু না। আমি যদি এখানে প্রশ্ন করি এবং কারো যদি সৎ সাহস থাকে, নিশ্চয়ই বলবে যে আমি চিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে 2-1 জনকে চিনি। এবং আমি যদি বলি এখন যে হাত তুলেন, এখনই অন্তত 5-6টা হাত উঠে যাবে যে আমি অমুককে চিনি। এবং আমরা এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমরা তো মাদক নিয়ন্ত্রণ করতেই পারি নাই, বরং মাদক আমাদের উল্টো গত 34 বছর ধরে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আসতেছে। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। আমাদেরকে আপনারা বলতে হবে যে আমাদের ব্যর্থতা কোথায়, আপনাদের মাথা থেকে আসতে হবে। কারণ আমরা দেখছি যে আপনাদের মাথা আমাদের থেকে, আমি আজকে মাদকাসক্ত হলে কোনো সমস্যা নেই, আমার বয়স শেষ, ডিউ শেষ। তা আমরা চিন্তা করি আপনাদেরকে নিয়ে, আমরা দেখছি যে না, আপনারা আমাদের থেকেও ভালো বুঝেন। উই নিড সাজেশন ফ্রম ইউ। এমন কেউ কি আছেন একজন যে বলবেন যে আপনাদের ব্যর্থতা এখানে, আপনাদের এই করা উচিত? বলেন। আসলে আমাদের ব্যর্থতাগুলো হলো, প্রথমত কেউ আসলে মাদক চিনে না, কিন্তু মাদককে চিনানো হয় ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। আমরা তো চিনাই দিচ্ছি এখন। এই যে আমরা এতক্ষণ বললাম মাদকের ভিতরে কি থাকে না থাকে, মোটামুটি এটা বলতে গেলে এটা চিনানো হয়ে যায়। আসলে মাদকটা তো আনন্দ উৎসবে ব্যবহার করে থাকে, কিংবা কোনো কেউ টেনশনে পড়ে গেলে, ডিপ্রেশনে থাকলে, সেখানে দেখা গেছে যে 10টা বন্ধু থাকে, ওই একটা বন্ধু শেয়ার করলো যে আমার একটু ঝামেলা আছে, সে আছে, আচ্ছা সমস্যা নেই, আজকে একটু এনজয় কর, টেনশন কেটে যাবে, এই সমস্ত কথাবার্তা বলে দেখা গেছে ওকে একদিন নিয়ে যায়। তখন ও একটু
মনে করে যায় না অনেকটা টেনশন চলেছে, আসলে টেনশন নিয়ে দূর হয়ে যায়। এরকম অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ব্যবসায়ীরা আছে, তারা চিন্তা করে যে ওদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, ওদের একজনকে যদি আমি ধরতে পারি তো ওদের দ্বারা আমার অনেক ব্যবসা হবে। তো বিভিন্ন বিষয় নিয়ে আসলে যারা চক্র আছে মাদক ব্যবসায়ী করে বা তারা এই বিষয়গুলো নিয়ে আসলে শিক্ষার্থী কিংবা অন্যান্য যারা আছে বাস চালক এরকম অনেক আছে যে তাদের ভিতরে ঢুকে যাবে। আর আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি যে গত স্বাধীনতার আগে যে রাজনৈতিক প্রভাব ছিল, সেই প্রভাবের কারণে গ্রামগঞ্জে বন্ধ চলে গেছে একেবারে, যেটা আমরাই যখন ক্লাস 10-এ পড়তাম তখন মাদক কি সেটা জানতাম না, আবার চলে গেছে। তো সেখানে এখন দেখতেছি যে যখন গ্রামে এই সময় যাওয়া হয় তখন দেখা যায় ক্লাস 10-এর ছেলেমেয়েগুলো তারাও আর কি মাদকে আসক্ত, এবং দেখা যায় 3-4 ফ্রেন্ড সার্কেল মিলে কিছু জায়গায় চলে যায় এবং তাদের পরিবার ওইটা খুব ভীত হয়েছে, যেটা আগে কখনো যায়নি। 2024 সালেও নাকি দেখতেছি যে একেবারে গ্রাম পথসভাতে যে হাত বাড়াইলি গাঁজা পাওয়া যায়, করণীয় কি আমাদের, আমরা কি করতে পারি মাদক দ্রব্য? আসলে প্রথমত আমাদের নিজেদের করণীয়, কারণ আমার পরিবার থেকে আগে প্রেশার দিতে হবে, দেখতে হবে। দ্বিতীয়ত উৎসবগুলোতে কিন্তু এটার ব্যাপক চাহিদা থাকে। দেখা গেছে একটি উৎসবে আপনার 10-12 ফ্রেন্ড সার্কেল অ্যাড হয়, ওই একজন যদি ওইটা নিয়ে আসে তখন দেখা যায় সবাই গ্রহণ করে, আর আস্তে আস্তে ওইটাই আস্তে আস্তে ছড়িয়ে যায়, যে একদিন পান করছে সে আবার দ্বিতীয় দিন বোঝার চেষ্টা করে। ভেরি গুড পয়েন্ট। উৎসব বাকিটা আমরা জানতাম, উৎসবটা একটা ভালো পয়েন্ট যে উৎসবের সময় এটা বেশি হয়। আমরা শুরু করি ফান করে, স্টুডেন্টরা আমরা শুরু করি কি ফান করে, এবং মাদকের যারা ডিলার অসাধু ব্যবসায়ী তারা কি করে প্রথমত একবারে বিনে পয়সায় কিন্তু কলেজগুলোতে সাপ্লাই দেয় 1-2 জনের মাধ্যমে। সুতরাং বিনে পয়সায় আমি 2-একটা ট্রাই করতে তো সমস্যা নেই, ফান করতে সমস্যা নেই, অথবা আমার একটা সাময়িক কষ্ট আছে আমি এটা দূর করতে সমস্যা নেই, কিন্তু একটা লং টার্ম আমার লাইফটা শেষ করে দিচ্ছি, এটা তো ওয়ান ওয়ে জার্নি সবাই বলছিল এখানে, সেটা কিন্তু আমরা খুলে দেয়। সুতরাং এই ধরনের ফান তো আমরা করবোই না। আমাদের মেসেজ এটা যে এখানে যারা এই যে আমরা 4-5 জন বলছিল তারা জানে তাদের ফ্রেন্ড সার্কেল কে কি করে না করে, আপনারা কাইন্ডলি আপনাদের শ্রেণী শিক্ষককে এই জিনিসগুলো ইনফর্ম করবেন, চুপি চুপি ইনফর্ম করবেন। শ্রেণী শিক্ষক যাতে তার গার্জিয়ানকে ইনফর্ম করে, যাদের কাছে নাম্বার আছে, এটাও একটা সামাজিক কিন্তু নেটওয়ার্ক, এটা প্রতিরোধ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মাসুদ বিল্লাহ, ইসলামিক স্টাডিজের 3য় বর্ষের স্টুডেন্ট। মাদকের নির্মূল করার না পারার মূল কারণ হলো এর সহজলভ্যতা। আপনি চাইলেই ঢাকা শহরে এমন অনেকগুলো হটস্পট আছে যেখান থেকে আপনি মাদক কালেক্ট করতে পারবেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, কারওয়ান বাজার রেলগেট, মালিবাগ রেলগেট, উত্তরা রেলগেট, এরকম অনেকগুলো স্পট আছে। আমি বুঝতে পারছি, সহজলভ্যতা প্রথম হলো সহজলভ্যতা, দ্বিতীয় হলো আমাদের সিনেমা নাটক, এখানে আপনারা লিখে দিচ্ছেন যে ধূমপান অথবা মদ পান এটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা মৃত্যুর কারণ, কিন্তু আপনি খাওয়াচ্ছেন তাকে মদ। ইভেন আপনি নায়িকাদের দিয়ে এটা ফ্যাশন হিসেবে আপনি উপস্থাপন করছেন। আপনার ছোট্ট এই লেখাটা কিন্তু কেউ দেখে না, আপনার ছোট্ট এই লেখাটা কেউ দেখছে না, মূলত তারা ওই স্টাইলটা দেখছে, কিভাবে টান দিচ্ছে, কিভাবে মদ খাচ্ছে। এটা দেখে একটা সাধারণ ফুটফুটে বাচ্চা যে কি শিখবে, ক্লাস 10-এর হোক 8-এর হোক, এই বাচ্চাটা আচ্ছা, এই হলো 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার, আমাদের প্রশাসনের যথাযুক্ত অ্যাকশন না নেওয়া। মাদক ঢুকে কোন দিক দিয়ে? আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি বাংলাদেশের অনেকগুলো জেলা ভ্রমণ করার কারণে বলতে পারি। কক্সবাজার দিয়ে হিউজ পরিমাণ মাদক ঢুকে, কুমিল্লা দিয়ে হিউজ পরিমাণ মাদক ঢুকে। ওইটা আইডেন্টিফাই যদি করে না আপনি যেগুলো ইজি রুট, হ্যাঁ এটা আমরা বুঝতে পারছি। আর কোনো পয়েন্ট আছে কি? 4 নাম্বার, আমাদের সামাজিক যে সচেতনতার জন্য আপনারা কথা বলছেন, এর জন্য আপনারা যদি পারেন চেষ্টা করেন মসজিদের ইমাম, খতিব, বক্তা, ওয়াজিদ যারা আছে ওনাদের মাধ্যমে যদি একটু সামাজিক সচেতনতা আরেকটু বৃদ্ধি করা যায় এবং কাউন্সিলিং করা যায়, ইমামদের মাধ্যমে কিন্তু কালেক্ট করা যায়। ইমামরা বলতে পারে, ভেরি গুড পয়েন্ট, ইমামরা বলতে পারে সমাজে কে সুদখোর, কে ঘুষখোর, কে মাদকাসক্ত। এ হলো 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো আমাদের প্রত্যেকের নিজ নিজ ফ্যামিলির খবর নেওয়া। হাদিসে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, মানে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল।
পরিবার সম্পর্কে। আর এই পরিবার, বাবা জানে তার ছেলে কি করে। এখন আপনি বাবা, আপনি সকাল 8টায় বের হন, রাত 8টায় ফিরেন, আপনি বলতে পারেন না আপনার ছেলে কার সাথে মিশে। এখন প্রথম যেটা, সেটা হলো সিগারেট। আপনি যদি সিগারেটের সহজলভ্যতা না কমাতে পারেন, স্টুডেন্টদের কাছে এটা বিক্রি করা বন্ধ না করতে পারেন, 18 বছরের নিচে স্টুডেন্ট যদি না বন্ধ করতে পারেন, আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। জি, আই গট ইট। জি, থ্যাংক ইউ। জি, আপনার এখানে আমি একটা শেষ করে দিই। আমরা ইয়ে করবো, কমিউনিকেট করবো। আমার মনে হয় আমাদের ওটাই করার দরকার ছিল। আগেও বলতেছিলাম আমার ডাইরেক্টরকে। তো এখানে উনি খুব চমৎকার 5-6টা পয়েন্ট দিয়েছেন। তোর মধ্যে কি নাম জানো আপনার? মাইকটা বলতে নেন, আমি আরেকটু কথা বলি। 2টা পয়েন্ট আমার কাছে খুব ভাইটাল মনে হলো, কিন্তু এটা আরেকটু ফরওয়ার্ডে আমি আলাপ করব। সেটা হলো মাদকের সহজলভ্যতা। উনি একটা পয়েন্ট বলছেন, এবং আরেকটা বলছেন যে ইজি অ্যাক্সেস, যে বাইরে থেকে যেটা ঢুকে, যেমন মিয়ানমার দিয়ে এদিক দিয়ে আমাদের কক্সবাজার রুট, যেগুলো ইজি রুট, দুইটা মোটামুটি একই, ঢুকলে তো সহজলভ্য হবে। 2টা পয়েন্ট একই পয়েন্ট, বাট ভাইটাল পয়েন্ট, সহজলভ্যতা। তো আমি সবার কাছে, আমরা এটা নিয়ে ব্রেনস্টর্মিং করি একটু। আমি একটা প্রশ্ন, মোবাইলের আমি আপনারা প্রশ্ন করতে পারি, কিন্তু শুনতে হবে। সহজলভ্যতা বা এই যে ইজি রুটটা, আমরা কি জানি যে মিয়ানমারে ইয়াবা কে তৈরি করে? মিয়ানমার একটা দেশে ইয়াবা তৈরি করে কে? মিয়ানমার। এবং এটা কোথায় তৈরি হয় জানেন? বর্ডার। মিয়ানমারে কিন্তু ইয়াবার চাহিদা নেই, ডু ইউ নো ইট? সুতরাং সবচেয়ে সহজলভ্য ইয়াবা কোথায় হওয়ার কথা? মিয়ানমার। মিয়ানমারে কিন্তু ইয়াবার চাহিদা নেই। মিয়ানমারের সাথে আমরা ছাড়াও আরো 2টা দেশের সাথে সরাসরি বর্ডার আছে। ইন্ডিয়া 7 সিস্টারের একটা অংশ আছে, ওদিক দিয়ে চায়না আছে। সেখানে 2 দেশেও কিন্তু ইয়াবার চাহিদা নেই, আমাদের এখানে চাহিদা আছে। আপনি ওখানে ফ্যাক্টরি থেকে ওদের বাজারে কিন্তু ইয়াবা যাচ্ছে না। সুতরাং সহজলভ্যতা একমাত্র বিষয়, এটা কিন্তু আমি মানতেছি না। মানে আমরা এটাকে রিসার্চে নিতে পারি না যে সহজলভ্যতা, কারণ উই আর ট্রাইং। মানে 15 থেকে 20% বেশি কন্ট্রোল করা অ্যাক্সেস, যদি আপনার ডিমান্ড যদি থাকে ফিল্ডে, আপনি হয়তো 20% কন্ট্রোল ট্যাগ দিতে পারবেন, এর বেশি পারবেন না। আমেরিকাও পারতেছে, কিন্তু ওরা তো কোনো কন্ট্রোল ছাড়াই ওখানে কিন্তু চাহিদা নেই, ওখানে ঢুকে না, ওরা প্রোডাকশন করে ওখানে ঢুকতেছে না। আপনি আরেকটা ইন্টারেস্টিং, ফ্যান্সিডিল এক সময় ছিল না? ফ্যান্সিডিল কিন্তু ইন্ডিয়ার তৈরি, ইন্ডিয়াতে কিন্তু এটার কোনো বাজার নাই। ইন্ডিয়াতে এটার কোনো বাজার নাই। এবং ইন্টারেস্টিংলি এদের যতগুলো ফ্যাক্টরি আছে সব কিন্তু আমাদের বর্ডারের সাথে, কারণ তারা ভিতরে ফ্যাক্টরি করে, এখানে তাদের ট্রান্সপোর্ট কস্টিং খুব বেশি বর্ডার পর্যন্ত। এটা ইয়ে করার জন্য তারা ফ্যাক্টরি শিফট করে ফেলছে বর্ডার, ওই কস্ট বাঁচায় শুধু এদিকে ঢুকায় দেয়, পার করে দেয়, কারণ ওদিকে তাদের কোনো বাধা নেই। সুতরাং এটা আমাদেরকে দেখার বিষয় আছে যে আমরা যেটা মনে করি আসলে ডিমান্ডটা আমাদের এখানে বেশি হয়ে গেছে, সেটা কেন? এই বিষয়টি কেউ কি বলবেন? এদিকে একজন হাত তুলছিলেন। অনার্স 3য় বর্ষে পড়ালেখা করি। আমার শিক্ষা জীবনে 15 থেকে 16 বছর স্যার। আমি এই সময়ে শুধুমাত্র এখন একটা মাদক দ্রব্যে যে আপনার আলোচনা সভা, মাদকের অপব্যবহার রোধে সচেতনতামূলক যে আলোচনা সভা, এই প্রথম আমার শিক্ষা জীবনে আমি একটা আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠান দেখলাম। আমি এতদিন যত শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম, কোথাও এই সম্পর্কে কোনো সচেতনতামূলক বক্তব্য বা শিক্ষকদের এই ব্যাপারে আমাদের সচেতন করা বা আমাদের পাঠ্য বইয়ে এই ব্যাপারে কোনো সচেতনতামূলক কার্যক্রম যথাযথভাবে পাইনি। যেমন এখানে আজকে আসার পর একটা ব্যাপার দেখছি, এই হেরোইন খেলে কি হয়, মদ্যপানে কি কি সমস্যা, ধূমপানটা কমন, এটা আমরা সবাই জানি, এটা আমাদের পরিবার থেকেও শিক্ষা দেওয়া হয়, বা অন্যান্য যে ব্যাপারগুলো। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমাদের এই সমস্যাগুলো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে কি এমন কোনো আলোচনা বা প্রস্তাব গ্রহণ করেছে যে আমাদের প্রত্যেক শিক্ষানিবেশে বা নবম দশম শ্রেণীতে, যেখানে হচ্ছে টার্নিং পয়েন্ট মাদকে জয়েন করার এবং ইন্টার লাইফে, এক্ষেত্রে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে,
বা পাঠ্য বইয়ে এ ব্যাপারে কিছুটা অংশ ধারণা দেওয়া থাকবে। ইন্টারমিডিয়েটও আমরা এটা হয়ে যাবে। তো এটা আমরা এটা আমাদের মাথায় আছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমরা কিন্তু করে যাচ্ছি, আর বিষয়টা হলো আমরা কিন্তু জানি যে এখানে যতগুলো কথা হয়েছে সব কিন্তু আমরা জানি, বললাম তো আমরা প্রত্যেকটা জিনিস জানি, এবং এইসব সেমিনার কিন্তু বোর্ড ফিল করব আমরা। আমি কথা দিচ্ছি কবি নজরুলে আমরা আবার আসবো, পয়সা নিয়ে আসবো, আমরা আপনাদেরকে অনারিয়াম দেবো। আমরা সোর্স মানি বন্ধ করব। সোর্স মানি দিয়ে আমরা মাদক ধরতে যাব না, যে অমুকের কাছে মাদক আছে তার একটা সোর্সকে আমি পয়সা দিব না। আমরা আপনাদের কাছে আসবো, আমরা ওয়ার্কশপ করতে আসবো, আপনাদের কাছে জানতে চাইবো, আপনারা ব্রেন স্টর্মিং করবেন ঘন্টার পর ঘন্টা ধরে। আমরা এক বেলা বা পুরো 2 বেলা মিলে করব। আমরা আপনাদেরকে সম্মানে দেবো, আপনারা আমাদেরকে বলবেন যে আমরা আপনার দেখা মতো আমরা কি করতে পারি, কিভাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাকলিম হোসেন, সিনিয়র গভর্নমেন্ট কবিরাজ সরকারি কলেজ এবং এখানে মাস্টার্স। তো আমাদের হলো মাদকদ্রব্য নিরাময়ের জন্য যেটা করা উচিত, আমি হলো বেশ কিছু স্কাউটে থাকার সুবাদে হলো বেশ কিছু প্রোগ্রাম করেছি। আর ডেঙ্গু সচেতনতা যখন প্রোগ্রাম হয় তখন হলো আমরা বেশ কিছু বাড়িতে যেমন আন্ডার কনস্ট্রাকশন যে ভবনগুলা, সেখানে যেমন ডেঙ্গুর প্রভাব থাকে ঠিক সেখানে মাদকের একটা আখড়া হয়। কারণ আন্ডার কনস্ট্রাকশন যে ভবনগুলো সেগুলো সম্পূর্ণ খালি থাকে এবং সেখানেই হলো মাদক দ্রব্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনারা একটা কার্যক্রম পরিচালনা করতে পারেন, যেটা আমি দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় আগে ছিল, এখন করছে না। প্রত্যেকটা বাড়ির মালিক যারা আছে, বাড়ির মালিক সমিতি থাকে, তাদের সাথে হলো উঠান বৈঠকের মাধ্যমে আমি যদি আমার ভবনের সামনে, আমি যদি আমার বাড়ির ছাদে মাদকদ্রব্য ব্যবহার করতে না দিই, তাহলে অবশ্যই মাদকদ্রব্যের যেই ব্যবহারটা সেটা কমে যাবে। এজন্য যদি আমরা বাড়ির মালিক সমিতি যারা আছে তাদের সাথে এলাকা ভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে বোঝাতে পারি যে আপনার বাড়ির সামনে যাতে করে মাদকদ্রব্য যখন ব্যবহার করবে সেটা যেন সে নিষেধ করে, অন্যথায় আমাদের যে পুলিশ আছে তাদেরকে যাতে ইনফর্ম করা হয়। জি, যেটাকে আমরা বলি সামাজিক আন্দোলন আমি বলছিলাম, সেখানে আমরা যাব, সেদিকে আমাদেরকে আগাইতে হবে। এবং সেটার জন্য আমাদের এই তরুণ সমাজকে, এরা ছাড়া আমাদের বিকল্প নেই, আপনারা ছাড়া আমাদের বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ যারা আয়োজন করছে, এবং কবি নজরুল ইসলাম কলেজ আমাদেরকে খুব চমৎকার শিক্ষক। আরেকটা কথা বলেনি, আমি কোনোভাবেই এখানে প্রধান অতিথি হওয়ার যোগ্য নয়, আমি খুব ছোট্ট একজন মানুষ, সরকারের খুব মিডিয়াম স্তরের একজন কর্মকর্তা। আজকে যিনি প্রধান অতিথি এখানে হতেন আমাদের শ্রদ্ধেয় ডিজি মহোদয়, উনি মন্ত্রণালয়ের আরেকটা গুরুত্বপূর্ণ কাজে চলে গেছেন, যার কারণ ওনার সাবস্টিটিউট হিসেবে আমাকে এখানে পাঠা হয়েছে। তারপরে আমরা তো অতিথি, বাইরে তো আপনাদের ক্যাম্পাস আপনাদের, সুতরাং আমাদের ওখানে গেলে আপনারা অতিথি হবেন, সেই হিসাবে আমরা এখানে অতিথি। এবং অতিথিদের মধ্যে যেহেতু সিনিয়রিটির দিক থেকে আমি ওদের সিনিয়র, সুতরাং প্রধান অতিথি ওইটাও বলা যায়। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে খুব সহসায় আপনাদের সাথে। আমরা জানি মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে অনেক আলোচনা, আমরা সবাই জানি তার ক্ষতিকর দিকগুলো। আমি খালি 2টো দিক আমাদের ছাত্রছাত্রীদের সামনে আমি পেশ করব। আমরা জানি তোমরা কেউ মাদকদ্রব্যে তোমরা আসক্ত নয়, তারপরেও তোমাদের মধ্যে 2-1 জন হয়তো থাকতে পারে, তোমরা তাদেরকে তোমরা যাতে নিবৃত্ত করতে পারো, এই জন্য আমি 2-1টা কথা বলি। যে আর মাদকদ্রব্য যদি আসক্ত হয়, আমরা কেউ ওদের হাত থেকে আমরা নিরাপদ থাকবো না। আজকে দেখলাম যে মহাখালীতে বড় ভাইকে ছোটো ভাই তার নেশার টাকার জন্য মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলছে, পত্রিকা আসছে। আমারও একসময় আমি যখন জগন্নাথ চাকরি করতাম, বাসে আসতেছিলাম, বাসে জানা দিয়ে টান দিয়ে আমার গড়িটা নিয়ে গেছে। পরে দেখলাম যে ও মাদকাসক্ত। তাইলে ওটার ক্ষতিকর, মাদকাসক্ত যদি সমাজে ছড়িয়ে পড়ে আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হব। আর মাদকের যে ভয়াবহ সবল বিভিন্ন পরিবারগুলোর কান্না আমরা অনেক সময় দেখতে পাই না, অনেক পরিবারে এই জিনিসগুলো ছড়িয়ে আছে। আমি দেখেছি আমাদের ইডেন কলেজে প্রতি সপ্তাহে একবার মাদকের জন্য প্রতি ক্লাসে কথা বলার জন্য আমাদের একটা নির্দেশনা ছিল। তাহলে আমরা সেটাকে লক্ষ্য করে আমরা তোমাদেরকে বলতে পারতেছি যে আমরা আমাদের এই দেশে ম্যাক্সিমাম লোক, আমরা বেশিরভাগ লোক
মুসলিম অধ্যুষিত এবং অন্যান্য ধর্মাবলম্বী লোকও আছে। সব ধর্মেই মাদক এবং নেশাকে নিষিদ্ধ করা হয়েছে। যে প্রথম ছেলেটা কোরআনে আয়াত বলছিল সেখানে বলছে যে এই যে মাদক নেশাদ্রব্য এগুলো কিন্তু অপবিত্র বস্তু এবং এগুলো হারাম, এগুলো কোরআনে নিষিদ্ধ করা হয়েছে। এবং অন্য একটা হাদিসও বলা হয়েছে নেশাগ্রস্ত যে কোনো কুল্লু মুস্কারিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য এটাকে হারাম বলা হয়েছে। আমরা যদি এগুলা যে ছেলেটা একটু আগে বলছে ধর্মীয়ভাবে এগুলো যদি আমাদের মসজিদ মক্তব মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় জলসাগুলোতে আমরা যদি এগুলো ছড়িয়ে দিতে পারি সামাজিক আন্দোলন হিসাবে, তাইলে এগুলো আমার মনে অনেক আমরা এগুলো সুফল পাবো। আরেকটা কথা আসছিল যে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা এটাকে ঢুকিয়ে দিতে পারি নিচের দিকে, তাইলে ওরা নৈতিকভাবে তারা উদ্বুদ্ধ হবে এবং তারা আমরা ধর্মীয় বিষয়গুলো অনেকেই মেনে চলি, তখন তারা ছোটো থেকেই তারা শিখবে যে এইসব নেশা গ্রহণ করা এগুলো হারাম, এগুলো ইসলাম নিষিদ্ধ করছে, আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করছেন। তাইলে এগুলো থেকে আমরা বিরত থাকবো। আর তাদের মধ্যে আমরা এই ধরনের একটা চেতনা জাগ্রত করতে চাই যে কোরআনে একটা আয়াত আছে যে আমি নিজেকে ধ্বংস করতে পারবো না, আমাকে নিজেকে ধ্বংস করার কোনো অধিকার আমার নাই। যে ওলা তালকু বেআইদি কমিলা তাহালুকা, যে আমি নিজে ধ্বংস করার কোনো অধিকার রাখি না। আমি নিজেকে ধ্বংস হওয়া, একজন পরিবারকে ধ্বংস করা, রাষ্ট্রকে ধ্বংস করা এই ধরনের অধিকার আমি রাখি না। এই জিনিসগুলো যদি আমরা তার মন মস্তিষ্কে এই চেতনাটা আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকটা নিরাপদ থাকব। আর আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তারা অনেক দিন থেকে তারা কষ্ট করতেছেন। আমি দেখছি তাদের আন্তরিকতা, প্রতিদিন এসে খোঁজখবর নেন কীভাবে করবেন। হয়তো অনুষ্ঠানটা আরও একটু জাঁকজমকপূর্ণ হতে পারত, আজকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছু বাধা সৃষ্টি হয়েছে। তারপরও আমি মনে করি ওনাদের একান্ত আন্তরিক প্রচেষ্টা আজকের অনুষ্ঠানটা সফল হয়েছে। আপনারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃপক্ষ, আমাদের শিক্ষামণ্ডলী, ছাত্রছাত্রীরা, বিএনসিসি রোবাত, সকলকে ধন্যবাদ। সকলে অনেক কষ্ট করে অনুষ্ঠান উপভোগ করেছেন, শুনেছেন এবং এটার সুফল যাতে আমরা পাই। আমাদের অতিরিক্ত ডিজি মহোদয় বলছেন, আমরা মনে করি এর উপরে সেমিনার হওয়া দরকার আরও ভবিষ্যতে আরও বড় আকারে। এটার বিভিন্ন সুফল কুফল এবার এটার কারণগুলো আমরা খতিয়ে দেখব। আমরা মনে করি আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া দরকার। আমরা ছোটো থাকতে পড়েছিলাম যে ওই যে জুতা আবিষ্কারের মতো, রাজা গোবিচন্দ্রের মতো, যদি আপনারা মূলে হাত না দেন, বাইরের দিক দিয়ে মলম লাগিয়ে কোনো কাজ হবে না। আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এটাকে দিয়ে দিতে পারেন, তাহলে আমরা বিরাট এক জনগোষ্ঠীকে আমরা এখানে পেয়ে যাব। এবং যে এই তরুণ জনগোষ্ঠী এরা যদি এই শিক্ষা গ্রহণ করে, তারা নিজেরা যেরকম বিরত থাকবে, তারা আশপাশে যারা বকে যায় বিভিন্ন তাদের বন্ধুবান্ধব, তাদের পাড়াপড়শি, তাদেরকেও তারা এই ব্যাপারে তারা বিরত রাখতে পারবে। এই ব্যাপারে আমি তাদেরকে জোর দাবি জানাচ্ছি তারা যেন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। পরিশেষে আমি তাদের সফলতা কামনা করি এবং যারা এখানে কষ্ট করে আজকে অনুষ্ঠানে আসছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই কলেজের উত্তরোত্তর উন্নতি কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।